বৃদ্ধাশ্রম থেকে মৃত শাশুড়ির কাছে বৌমার চিঠি। আজ অনেক বছর পর আপনাকে মা বলে লিখতে বসলাম। হয়তো বা আমার জীবনের এই শেষ পরিণতি বয়সে এসে আমি বুঝতে পেরেছি যে মা শব্দের আসল মানেটা কি। আমি জানি না যে আপনি এই চিঠিটা পড়বেন কিনা, তবে আকাশের তারাদের দিকে তাকালে আমার কাছে মনে হয় আপনি কোথাও না কোথাও একটা আছেন। মা, আপনি কি জানেন আমি এখন সেই বৃদ্ধাশ্রমেই আছি, একটা সময় যেই বৃদ্ধাশ্রমে আপনি ছিলেন, যেইখানটাতে আপনার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। দেখেন না মা, কাকতালীয় ভাবে আমিও এখন সেই বৃদ্ধাশ্রমে সেই রুমেই থাকি। হয়তোবা সেই কারণেই প্রতিদিন আপনার কথা খুব বেশি মনে পড়ে, আর সব সময় ভাবি যদি একটু আগে বুঝতাম তাহলে দেখতে পেতাম যে আপনার ভালোবাসার রূপটা কেমন ছিল। আমাদের বিয়ে হওয়ার পর আপনি আপনার সংসারটা নিজের মতো করে সামলাইতেন। তখন আমার কাছে মনে হতো যে আমি যেন এই সংসারে এসে বন্দী হয়ে গেছি। আমি সেটা বুঝতে পারিনি মা, যে আপনি সংসারের ভারটা আপনার কাঁধে তুলে নিয়েছিলেন সেটা শুধু আমাদের ভালোর জন্য। আপনি যখন বলতেন যে বৌমা যতটা খেতে পারবে ততটাই নাও, বেশি নিয়ে অপচয় করো না, তখন আমার কাছে মনে মনে ভীষণ রাগ হতো। কিন্তু এখন বুঝি আপনি কৃপণ ছিলেন না মা, আপনি আসলে আমাদের শেখাতে চেয়েছিলেন বাঁচার জ্ঞান, কিভাবে বাঁচতে হয়। যখন আপনার ছেলে, আমার স্বামী, তার পুরো মাসের বেতন আপনার হাতে এনে তুলে দিত, তখন আমি ভাবতাম যে কবে আপনার হাত থেকে এই বেতনগুলো মুক্তি পাবে। একটা সময় আমার জেদ এত পরিমাণে বেড়ে গেল যে তখন আমি আমার স্বামীকে বোঝালাম যে আমি আর এই বাড়িতে থাকবো না, তুমি যেখানে কর্ম করো তোমার কর্মস্থলে আমাকে নিয়ে চলো। আপনি তখন বাড়িতে একা পড়ে গেলেন। তখন আমি মনে মনে হাসলাম যে অবশেষে বুড়িটার কাছ থেকে আমি মুক্তি পেলাম। কিন্তু ভাগ্য আমাকে শিখিয়েছে মানুষ যতই দূরে থাকুক না কেন, তবে ভালোবাসার ঋণ কোনোদিনও শোধ হয় না। আমি যখন আমার স্বামীর কাছে গিয়ে অন্তঃসত্ত্বা হলাম তখন ডক্টর আমাকে সম্পূর্ণ বেড রেস্ট করে দিলেন। আপনি তখন গ্রাম থেকে আমার সেবা করার জন্য শহরে এলেন, আমার রান্না করে দিতেন, আমার কাপড় ধুয়ে দিতেন, আমার সেবা যত্ন করতেন। আমার যদি কোনো সময় পা ব্যথা করতো আপনি শাশুড়ি হয়ে আমার পায়ে তেল মালিশ করে দিতেন। তাছাড়া তো আরো ইত্যাদি ইত্যাদি কত যত্ন করতেন আমাকে, যেগুলোর হিসাব আমি আজও মিলাতে পারি না। অথচ দেখেন এই ব্যাককল আমিটা তখনও আপনার উপর মুখ বাগাইতাম। আমার কাছে মনে হতো আপনি আমার জীবনে শুধুমাত্র বোঝা। এরপর আমাদের ঘর আলো করে একটা ছেলে জন্ম নিল, সে আপনার হাত ধরে আস্তে আস্তে বড় হতে থাকলো। এরপরে আস্তে আস্তে আমার ছেলেটা আপনাকে ঠাম্মা বলে ডাকতো। শব্দটা খুবই অদ্ভুত, তাই না? যেটা শুনে আমি খুবই বিরক্ত হতাম। আপনি সারাক্ষণ আমার ছেলেটাকে গল্প, কবিতা, কত কিছু পড়িয়ে শোনাতেন। সেইগুলো পড়তে পড়তে আমার ছেলেটা বাংলা স্কুলে যেতে চাইতো, অথচ আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমার ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে। কিন্তু আপনার প্রভাবটা সে ভোলেনি। তারপর আস্তে আস্তে আমাদের ভাড়া বাসাতে জায়গা কম হতে লাগলো। তখন আমি প্রস্তাব দিলাম যে গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়ে শহরে একটা ঘর তুলি। কিন্তু আপনি তখন আপত্তি করে বসলেন মা। আপনি বললেন যে সেইখানে আপনার শ্বশুর বাড়ির শেষ স্মৃতি। কিন্তু দেখেন না, শেষ পর্যন্ত আপনাকে আমরা বুঝিয়ে রাজি করালাম। যখন আপনার থেকে সই নিয়ে বাড়িটা বিক্রি করে দিলাম তখনই আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই। যখন আপনি বৃদ্ধাশ্রমে চলে গেলেন তখন যেন আমার বুকটা হালকা হয়ে গেল। এর কয়েক বছর পর যখন ফোনে শুনলাম যে আপনি নাকি মারা গেছেন, তখন আমার কাছে মনে হলো যে যাক, অবশেষে ঝামেলাটা দূর হলো। কিন্তু আজকে আমি ভাবি সেই দিনের সেই কথাটাই ছিল আমার জীবনের সব থেকে বড় পাপ। সময় যেন ঘুরিয়ে ফিরিয়ে চলে আসলো আমার কাছে। যখন ছেলে বড় হলো তখন ছেলেকে বিয়ে দিলাম। ভেবেছিলাম যে আমি আমার বৌমার সাথে বন্ধুর মতো থাকবো, কিন্তু আমার বৌমা তো আমার যেন তেন কথাই বিরক্ত হয়। আমি বুঝলাম আমি এখন সেই জায়গায় যেখানে কিনা একটা সময় আপনি ছিলেন। তারপরে আপনার ছেলে মানে আমার স্বামী কয়েক মাস পর স্ট্রোক করে মারা যান। মানে ছেলেকে বিয়ে দেওয়ার পরপরই আমার স্বামী মারা যান। তখন আমার ছেলের কাঁধে সংসারের যাবতীয় দায়িত্ব এসে পড়ে। তখন ছেলে এসে আমারে বলল যে মা, আমরা নতুন করে একটা ফ্ল্যাট বানাবো, এই ভাঙাচোরা বাড়িটা আমরা বিক্রি করে দিব, তুমি রাজি হও। কিন্তু জানেন মা, আমি আপনার মতো প্রথমে রাজি হতে চাইনি। তারপরে ছেলের অনেক কান্নাকাটিতে আমি রাজি হয়ে যাই। যখন আমার ছেলে আমারে বলেছিল যে এই ভাঙাচোরা ফ্ল্যাটটা সে বিক্রি করতে চায়, তখনই ঠিক আপনার কথা আমার মনে পড়ে গেল। কারণ আমিও তো আপনার শ্বশুরের গ্রামের বাড়িটা বিক্রি করার জন্য বুদ্ধি দিয়েছিলাম আপনার ছেলেকে, যাতে করে গ্রামের বাড়িটা বিক্রি হলেই আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারি, আমার জীবনের সমস্ত ঝামেলা দূর করতে পারি। ঠিক আমার ছেলে যখন আমার কাছে এসে বলে যে বাবার এই ভাঙাচোরা বাড়িটা সে বিক্রি করে দিবে, তখন আমি বুঝে গিয়েছিলাম যে আমার স্থান এখন বৃদ্ধাশ্রম হবে। অবশেষে ছেলের কান্নাকাটিতে আমি বাড়ি বিক্রি করতে সই করে দিলাম। জানেন মা, তখন আমার ছেলে মানে আপনার নাতি শহরে অনেক বড় একটা ফ্ল্যাট তৈরি করলো, কিন্তু সেই বড় ফ্ল্যাটে আমার এক টুকরো রুমও হলো না। আমার ছেলে আমারে বলল যে মা, তোমার তো বয়স হয়ে গেছে, তুমি এখন আমার বাচ্চাদের সাথে থাকতে পারো একই রুমে। এরপরে ধীরে ধীরে নাতনি বড় হতে থাকলো। তারপরে আমার নাতনির আমার উপস্থিতি পছন্দ না, সে আমার সাথে থাকতে চায় না। তখন আমার ছেলে এসে আমারে বলল যে মা দেখো, তোমাকে আমি এখন একটা
বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাই। এত কষ্ট করে তোমাকে এই বাড়িতে থাকতে হবে না, সেইখানে তোমার বয়সী অনেক অনেক মহিলারা আছে, তাদের সাথে তুমি দুঃখের সুখের কথা বলতে পারবে। আজ আমি সেই বৃদ্ধাশ্রমে, যেখানে একটা সময় আপনি ছিলেন। আপনি যে রুমে ছিলেন সেই রুমটাতেই আমাকে থাকতে দেওয়া হয়, কিন্তু সেই রুমে একদমই আমার ঘুম আসে না। তখন আমি বাহিরে বের হয়ে তারাদের দিকে তাকিয়ে থাকি। আমার কাছে মনে হয় যে আপনাকে তারাদের মাঝে আমি খুঁজে পাই। আপনার চেহারাটা তারাদের মাঝে জল জল করে আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন আমি মনে মনে বলি যে মা, আপনি খারাপ ছিলেন না, সেই সময়টাতে আমি ছিলাম অন্ধ। যদি পারেন তাহলে আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিয়েন।